Snake Tunes. রাত তখন প্রায় 11টা। অর্ক, সায়ন আর সুমিত গ্রামে বসে গল্প করছিল। তিনজনই একটা সিমেন্টের বেঞ্চে বসেছিল। উফ, যা গরম পড়েছে রে, শরীরটা জ্বলে যাচ্ছে। চলো না গ্রামের ওই পুকুরটাতে একটা ডুব দিয়ে আসি। তুই একদম ঠিক বলেছিস, ঠান্ডা জলে অনেক মজা হবে। ভুল করে ওদিকে যাস না, আজ পূর্ণিমা। তোরা কি জানিস না, পূর্ণিমার রাতে ওই দিঘিতে 6জন অপ্সরা স্নান করতে আসে। তাদের স্নান করার সময় কেউ যদি দেখে ফেলে তবে তার মৃত্যু নিশ্চিত। আরে ধুর, এসব গাঁজাখুরি গল্প ছোটবেলা থেকে শুনে আসছি। ভূত প্রেত বলে কিছু নেই। তোরা যাবি না তো না যা, আমি একাই যাচ্ছি। ওরা কিছুক্ষণ তর্ক করল আর সায়ন ও সুমিত না যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু অর্কের মাথায় যেন ভূত চেপে বসেছিল। সে একাই ওই পুকুরের কাছে চলে এলো আর একটা গাছের আড়ালে লুকিয়ে পুকুরটা দেখতে লাগলো। পুকুরটা একদম খালি, এখানে একটাও অপ্সরা নেই। পুকুরের জল চাঁদের আলোয় রূপলি হয়ে জলজল করছিল। কোথায় অপ্সরা? আমি তো আগেই জানতাম কিছুই নেই এখানে। ঠিক তখনই এক অদ্ভুত ঝনঝন শব্দ শোনা গেল, নূপুরের আওয়াজ। অর্ক দেখল বনের দিক থেকে 6জন নারী ধীর পায়ে পুকুরের দিকে আসছে। তাদের পরনে লাল সাদা সাবেকি শাড়ি, মাথায় লম্বা ঘোমটা। মহিলারা একে একে পুকুরের জলে নামল আর তাদের হাসির শব্দ নিস্তব্ধতা চিনে বাতাসে ছড়িয়ে পড়ল। অর্ক চুপচাপ তাদের দেখছিল আর তার একটু ভয় লাগতে শুরু করেছিল। ঠিক তখনই অর্কের পায়ে একটা বিষাক্ত মশা কামড়ালো। ব্যথায় তার মুখ দিয়ে অজান্তেই একটা শব্দ বের হয়ে গেল। মুহূর্তের মধ্যে সেই হাসি থেমে গেল। অর্ক নিচু হয়ে পা চুলকে যখন ফের পুকুরের দিকে তাকালো, দেখল সেখানে মাত্র 3জন অপ্সরা স্নান করছে। তারপর তার মনে হলো যেন কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। সে চমকে পিছনে তাকালো। তারপর অর্ক দেখল 3জন ঘোমটা পরা অপ্সরা তার সামনে দাঁড়িয়ে আছে। আর পরের মুহূর্তেই তার চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠল। মীরা কলকাতা শহরে তার পরিবারের সাথে থাকত। তার পরিবারে ছিল স্বামী অনুর্ব, 8 বছরের ছেলে হৃদম এবং 10 বছরের মেয়ে পিউ। উপরওয়ালার দয়ায় সবকিছু ঠিকই আছে, শুধু একটা জিনিস আটকে আছে। কোনটা? ও, আমাদের গ্রাম মাধবগড়ে যে জমি আর পৈতৃক বাড়িটা আছে, আমি ওটা বিক্রি করে অন্যান্য শহরে আমাদের কোম্পানির নতুন শাখা খুলতে শুরু করব। কিন্তু কাজের চাপ এত বেশি যে আমি সেখানে যেতে পারছি না। তুমি এত চিন্তা করো না, ধীরে ধীরে সব হয়ে যাবে। তাদের খুব আনন্দেই দিন কাটছিল। কিন্তু একদিন স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনায় পিউ মারা যায়। মীরা পুরোপুরি ভেঙে পড়ল, তার মুখের হাসি উধাও হয়ে গেল। অনুর্বও তার এই অবস্থায় গভীরভাবে শোকাহত হয়েছিল। মীরা, চলো আমাদের গ্রামের বাড়িটা একবার দেখে আসি। একটু পরিবেশ বদলালে তোমারও ভালো লাগবে। মীরা কোনো উত্তর দিল না। পরের দিন অনুর্ব, মীরা এবং হৃদম মাধবগড়ের উদ্দেশ্যে রওনা দিল। 4 ঘন্টার যাত্রার পর তারা পৌঁছালো। ওরা সেখানে পৌঁছে গ্রামের প্রধান রঘুনাথ কাকা আর এক বৃদ্ধা মালতী দেবীর সঙ্গে দেখা করল। আসার পথে কোনো সমস্যা হয়নি তো? না মুখিয়াজি, কোনো সমস্যা হয়নি। এ আমার স্ত্রী মীরা। কিছুদিন আগে আমাদের ছোট্ট মেয়ে পিউ আমাদের ছেড়ে চলে গেছে। সেই শোকটা এখনো আমরা কেউই কাটিয়ে উঠতে পারিনি। তবে মীরার ওপর যেন সবচেয়ে বেশি আঘাতটা লেগেছে। ও একদম ভেঙে পড়েছে। আগের মতো হাসে না, কারো সঙ্গে ঠিক করে কথাও বলে না। তাই ভাবলাম ওকে 2 দিনের জন্য গ্রামে নিয়ে যাই। এই শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত পরিবেশে থাকলে হয়তো ওর মনটা একটু হালকা হবে, হয়তো আবার ধীরে ধীরে আগের মতো ফিরে আসতে পারে। তুমি একদম ঠিক করেছো বাবা। এখানে থাকলে বৌমার মন ঠিক ভালো হয়ে যাবে। এসো, আমি তোমাকে তোমাদের পৈতৃক বাড়িটা দেখাই। মুখিয়া আর মালতী তাদের অনুর্বর পৈতৃক বাড়িতে নিয়ে গেল, যেটা ছিল একটা বিশাল আর সুন্দর বাংলো। হৃদম আনন্দের সাথে প্রত্যেকটা ঘর আর প্রত্যেকটা কোণ ঘুরে দেখতে শুরু করল।
অনূর্ব মুখিয়ার সাথে শোক সভা দেখতে গেল। গ্রামে আসা ওদের 3 দিন হয়ে গেছে, কিন্তু মীরার কোনো পরিবর্তন হয়নি। বৌমা, তুমি এখানে একা বসে আছো কেন মা? এভাবে নিজেকে গুটিয়ে রেখো না, সবার সঙ্গে একটু মিশো, কথা বলো, দেখবে মনটা ধীরে ধীরে হালকা হয়ে যাবে। আমি জানি তোমার কষ্টটা কত গভীর। নিজের সন্তানের শূন্যতা কোনো দিনই ভরাট হয় না, কিন্তু মা, তোমার তো আরেকটা ছেলে আছে, তার কথাটাও তো ভাবতে হবে। আমি কি করব বলুন বুড়িমা? আমি চেষ্টা করি নিজেকে সামলাতে, কিন্তু যতবার ওর কথা মনে পড়ে বুকটা ভেঙে যায়। কাউকে কিছু বলতে ইচ্ছে করে না, শুধু একা একা থাকতেই ভালো লাগে। মালতী দেবী মীরার দুঃখ বুঝতে পারছিল। তিনি মীরাকে বললেন, যদি একবার তোমার মেয়ের সাথে কথা বলার সুযোগ পাও, তাহলে কি তুমি এই শোক কাটিয়ে উঠতে পারবে? আপনি এটা কি বলছেন বুড়িমা? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ মা, এটা সম্ভব বটে, কিন্তু আত্মাদের সঙ্গে কথা বলা আর সেই পুকুরে যাওয়া, এটা এতটা সহজ নয়। এর জন্য অনেক সাহস লাগে আর মনকে খুব শক্ত করে রাখতে হয়। কোন পুকুর? কোন পুকুর? আমাকে বলুন বুড়িমা, আমি যাব সেখানে। প্রতি পূর্ণিমার রাতে 6 জন অপ্সরা ওই পুকুরে নেমে স্নান করে। তোমার মেয়ের সবচেয়ে প্রিয় কোনো জিনিস সঙ্গে নিয়ে গিয়ে তাদের সামনে রাখো আর বুক ভরা কষ্ট নিয়ে তাকে ডাকো, তাহলে হয়তো অপ্সরারা তোমার মনের আর্তনাদটা অনুভব করতে পারবে। হয়তো তারা তোমার সেই অপূর্ণ ইচ্ছেটা পূরণ করবে, তোমাকে তোমার মেয়ের সাথে শেষবারের মতো কথা বলার সুযোগ দেবে। তবে মনে রেখো বৌমা, এই পথটা খুবই ভয়ঙ্কর। এখানে এক পা ফেলতে গেলে অগাধ সাহস, অটল বিশ্বাস আর শক্ত মন লাগে। সবকিছু ভেবেচিন্তে তবেই এই পথে পা বাড়িও মা। আপনি চিন্তা করবেন না বুড়িমা, আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারবো। ওকে একবার দেখার জন্য, ওর সাথে আর একবার কথা বলার জন্য আমি যে কোনো পথ বেছে নিতে পারি, যতই ভয়ঙ্কর হোক না কেন। তোমাকে কেউ দেখে ফেলেনি তো? না বুড়িমা, আমাকে কেউ দেখেনি। ঋতুমার ওর বাবা এখন ঘুমাচ্ছে। একটা কথা মনে রেখো বৌমা, তার সাথে শুধু কথা বলা যাবে, তাকে ছোঁয়া যাবে না বা বাইরে আসার অনুরোধ করা যাবে না। আমি মনে রাখব বুড়িমা। পূর্ণিমার রাতে মীরা পিউর পুতুল নিয়ে একা পুকুরে গেল আর গাছের আড়াল থেকে লুকিয়ে দেখল 6 জন অপ্সরা পুকুরে স্নান করছে। মালতীর কথা মনে করে সে সামনে গিয়ে বলল, কে তুই? তোর কি মৃত্যু ভয় নেই? এখানে এসেছিস কেন? দেবী, আমি শুধু আমার অকালে মৃত কন্যা পিউর সাথে একবার কথা বলতে চাই। দয়া করে আমাকে ওর সাথে কথা বলতে দিন। মীরার কথা শুনে একজন অপ্সরা বলল, তোর মেয়ের কোনো প্রিয় জিনিস এই পুকুরে ফেল। মীরা কাঁপা হাতে পুতুলটি জলের মধ্যে ফেলে দিতেই ধীরে ধীরে জলের ভেতর থেকে পিউয়ের অবয়ব ভেসে উঠল। তার চোখ ভরা জল, আর সে স্কুলের সেই একই ইউনিফর্ম পরে আছে, ঠিক যেভাবে মীরা তাকে শেষবার নিথর অবস্থায় দেখেছিল। মীরার চোখও ভিজে উঠল, বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মা, আমি তোমার কাছে আসতে চাই। পিউয়ের কণ্ঠ শুনে মীরা মালতীর সব কথা ভুলে গেল। আবেগে ভেঙে পড়ে সে দুহাত বাড়িয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, চলে আয় পিউ মা, আমারও তোকে একবার জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। এই কথা শেষ হতেই পিউ দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল, কিন্তু হঠাৎই চারপাশের পরিবেশ বদলে যেতে লাগল। পুকুরের ভেতরে থাকা অপ্সরাগুলো একে অপরের দিকে তাকাতে লাগল। তারপর একে একে তারা জলের বাইরে উঠে আসতে শুরু করল। ঠিক তখনই পিউয়ের অবয়ব ধীরে ধীরে মিলিয়ে গেল। মীরার হঠাৎ মালতীর কথাগুলো মনে পড়ে গেল। তার বুক কেঁপে উঠল। সামনে তাকাতেই দেখল 6 জন অপ্সরা ভয়ানক রাগে ফুঁসতে ফুঁসতে তার দিকে এগিয়ে আসছে। ভয়ে মীরার শরীর ঠান্ডা হয়ে গেল।
এক মুহূর্ত দেরি না করে সে ঘুরে দাঁড়ালো আর প্রাণপণে দৌড়াতে শুরু করলো। সে আর একবারও পিছনে তাকালো না। মীরা বাড়ি ফিরে আসে এবং বিছানায় শুয়ে পড়ে। সে চোখ বন্ধ করতেই তার পেটে কিছু একটা অনুভব করে। চমকে চোখ খুলে সে দেখে তার পাশেই পিউ শুয়ে আছে। মীরা ভয় পেয়ে যায়। পিউকে কিছু বলার সাহস পায় না। যেমন তেমন করে তার চোখ লেগে আসে এবং সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে নিজেকে একা দেখতে পায়। আরে পিউ কোথায় গেল? তাহলে কি ওটা শুধু আমার ভ্রম ছিল? প্রতি মুহূর্তে তার মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। সন্ধ্যাবেলায় যখন মীরা ছাদ থেকে কাপড় আনতে যায় তখন সে সেখানে পিউকে দেখতে পায়। মা, পিউ মা, তুমি এখানে? হ্যাঁ মা। ঠিক তখনই অনূর্ব সেখানে এসে পৌঁছায়। তুমি এখানে কার সাথে কথা বলছো? কারোর সাথে না, আমি তো শুধু কাপড় নামাতে এসেছিলাম। মীরা ভয় পেয়ে গেল আর পিউর দিকে তাকালো, কিন্তু ততক্ষণে সে অদৃশ্য হয়ে গেছে। তক্ষুনি গ্রামের আবহাওয়া বদলে যায়। তীব্র ঠান্ডা বাতাসের ঝড় পরিবেশকে দূষিত করে তোলে। বিদ্যুৎ চমকায়, মেঘ গর্জন করে। আরে এটা কি? আবহাওয়া হঠাৎ করে এমন বদলে গেল কেন? মীরা এবং অনির্বাণ দুজনেই তাড়াতাড়ি নিচে নেমে আসে। গ্রামের সব মানুষ হঠাৎ করে তীব্র ঝড়ে অস্থির হয়ে পড়ে। এখনই তো আকাশ পরিষ্কার ছিল, হঠাৎ ঠান্ডা ঝড় কোত্থেকে এলো? এমন ঝড় তো আগে কখনো দেখিনি। হঠাৎ প্রতিটি গলিতে ঘুঙুরের শব্দ শোনা যেতে থাকে। সবাই দেখল যে সেই 6 অপ্সরা এখন গ্রামের গলি দিয়ে আসছে। সবাই তাদের দেখে ভয় পেয়ে নিজেদের ঘরে ঢুকে পড়ে। এমন সময় কালু নামের এক ব্যক্তি হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে মুখিয়ার সামনে দাঁড়ালো। মুখিয়াজি, গ্রামে 6 জন অপ্সরা ঘুরছে। 6 অপ্সরা? মানে অপ্সরা পুকুর থেকে বাইরে? কথাটা শেষ হতেই হঠাৎ দূরে দেখা গেল সেই রহস্যময় অপ্সরাদের ছায়া। ভয় পেয়ে মুখিয়া আর কালু তড়িঘড়ি করে পাশের একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল। অপ্সরাগুলো ধীরে ধীরে এগিয়ে এসে সোজা ঢুকে গেল অনূর্বর বাড়ির ভিতরে। তাদের দেখে অনূর্ব একদম স্তব্ধ হয়ে গেল আর মীরার বুক দুরু দুরু করে কাঁপতে লাগলো। 6টি অপ্সরা মীরার সামনে এসে স্থির হয়ে দাঁড়ালো। মীরা ভয়ে কাঁপছে। ঠিক সেই মুহূর্তেই অপ্সরাগুলো একে একে ধোঁয়ার মতো মিলিয়ে গিয়ে তীব্র গতিতে মীরার শরীরের ভেতর প্রবেশ করতে লাগলো। মুহূর্তের মধ্যেই মীরার পরনের পোশাক বদলে গিয়ে লাল শাড়িতে পরিণত হলো আর তার চোখের মণি নীল আলোয় জ্বলে উঠল। মীরা, তুমি ঠিক আছো তো? মীরা যন্ত্রচালিতের মতো ঘর থেকে বেরোতে শুরু করলো। অনূর্ব তাকে আটকাতে গিয়ে যেই স্পর্শ করল, অমনি এক প্রচণ্ড বৈদ্যুতিক ঝটকায় সে ছিটকে দূরে গিয়ে পড়ল।